মনটা ভাই ভালো নাই, বুঝছেন, মনটা ভালো নাই। এই গত 2 দিনে যেসব ঘটনাগুলো ঘটছে ইরানের সাথে, এটা ভাই কারোই মন ভালো থাকার কথা না, কারোই মন ভালো থাকার কথা না। ট্রাম্প সাহেব ইরানকে 2 সপ্তাহ সময় দিল যে 2 সপ্তাহের ভিতরে কিছু একটা করবে, কিন্তু 2 দিনও যায়নি। কি ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন। কি আর বলুন ভাই, যে দেশে বসে ভিডিও করতেছে সেই দেশেরই প্রেসিডেন্ট। এখন বেশি কিছু বললে ভাই আমারও নিরাপত্তার সমস্যা, বেশি কিছু বললে আমারও নিরাপত্তার সমস্যা। তো অনেক বুঝে শুনে কথা বলতে হয়, বুঝছেন। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স তো, বুঝছেন, অনেক বুঝে শুনে কথাবার্তা বলতে হয়। তো যার ফলে অনেক কিছু বলতে চাই আপনাদের, বুঝছেন, মন খুলে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না, ক্ষমা করেন আমাকে। তো যাই হোক, আজকে সকালে আরেকটা নিউজ দেখে গায়ের লোমগুলো আমার দাঁড়িয়ে গেছে, বুঝছেন। আজকে সকালে আরেকটা নিউজ দেখে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। সেটা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইমান আর গাদ্দার কারে বলে, বুঝছেন, বেইমান আর গাদ্দার কাকে বলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, সে তো এখন মস্কোতে, আপনারা জানেন কিনা জানি না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু এখন মস্কোতে। এই যে দেখেন, এই যে উনি হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর উনি হলেন ভ্লাদিমির পুতিন, ওনাকে তো আপনারা চিনেন। আর এই নিউজটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের আজকের সকালের পত্রিকা। তো সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল পুতিনকে যে পুতিন আঙ্কেল, আপনার সাথে ইরানের তো ভালো সম্পর্ক, ইরানের সাথে এত সুন্দর একটা অ্যালাই বছরের পর বছর, এবং ইরানের এই পারমাণবিক এক্সপেরিমেন্টে এদের প্ল্যান্টে, নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে আপনি অনেক সাহায্য করছেন, অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, নানান কারণে সহযোগিতা করছেন, সবই ঠিকঠাক আছে। কিন্তু আপনার এই দোস্ত ইরান তো বিরাট বিপদে পড়ছে এখন। এই পশ্চিমা দুনিয়ার সাথে একা পেরে উঠতেছে না, শুধু ইসরায়েলি না, সাথে আর অনেক সাঙ্গপাঙ্গ আছে, বুঝছেন, কিছুতেই পেরে উঠতেছে না। তো আপনি দোস্তের পাশে গিয়ে দাঁড়ান, যান দোস্তকে একটু হেল্প করেন। বিশ্বের পলিটিক্সে, ওয়ার্ল্ড পলিটিক্সে তো আপনার একটা ভ্যালু আছে, সো ওয়াই নট ইউ ডিড নট টেক এনি স্টেপ ফর ইরানের জন্য কিছু একটা স্টেপ তো নেন, এই কান্ট্রিটাকে সিকিউর করার জন্য, কিছুটা সেভ করার জন্য কিছু তো করেন। তো উত্তরে আমাদের ভ্লাদিমির পুতিন সাহেব বলছেন যে দেখো ভাই, কেমনি কি করুম, যে দেশের সাথে গ্যাঞ্জাম লাগছে ইসরায়েলের সাথে, ইসরায়েলে আমাদের প্রায় 4-5 লাখ লোক থাকে। ইসরায়েলে রাশিয়ান, রুশ ভাষাভাষীর প্রায় 4-5 লাখ লোক বলে ইসরায়েলে থাকে। তো এখন কয় আমি যদি ইরানের সাথে এলাই হইয়া গিয়া ওই অ্যাটাক করি গিয়া, ওই ইসরায়েলে অ্যাটাক করি বা ইরানকে সাহায্য করি, আমি না হয় সরাসরি করলাম না, কিন্তু ইরানকে সাহায্য করলাম। এখন ইরান আমার সাহায্য নিয়ে, আমার মিসাইল টিজাইল নিয়ে না হয় মারলো কি সে তেল আবিবে, ইসরায়েলে। তো এখন ইরান যদি এগুলো মারে, তো আমার মাল সামান যা কিছু আছে, আমার উইপন, যা ফ্যাটাল উইপন যেগুলো আছে, লিথেল উইপন যেগুলো আছে, সেগুলি না হয় দিয়ে মারলো টারলো। কিন্তু ভাই এগুলি মারতে গেলে তো আমার মানুষও সেই দেশে মারা যায়, তাই তো ভাই বিরাট ভেজালের কারণে আমি এখন নিউট্রাল আছি। আমি এখন এই যুদ্ধে বিশেষ করে আমি এখন ইরানের পক্ষেও না, ইরানের বিপক্ষেও না, তবে আমি বক্তৃতা বিবৃতি দিয়ে যেতেছি এবং জাতিসংঘের নেক্সট মিটিং আছে, বুঝছেন, তো সেখানে গিয়ে আমরা আলাপ আলোচনা হবে এটা দিয়ে কীভাবে কেমনি কী করা যায়। এই ছিল ভাই ভ্লাদিমির পুতিনের ভাষ্য। বিপদে পড়লে বোঝা যায় কে দোস্ত আর কে দুশ্মন, বিপদে পড়লে বোঝা যায় কে দোস্ত আর কে হলো দুশ্মন। এই হলো স্টেটমেন্ট, বুঝছেন। আপনারা চিলাচিলি করেন না। ভ্লাদিমির পুতিন রাশিয়া আগেই ইরানকে বাঁচানোর জন্য স্ট্রেট কার্ড বলে দিছে, বুঝে লেখা আছে পুতিন স্ল্যামস অ্যাটাকস অন ইরান বাট অফার্স নো সাপোর্ট টু কি অ্যালাই, তার মানে তার যে অ্যালাই ইরান, একে কোনো সাপোর্ট করবেন, স্ট্রেট কার্ড বলে দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল আজকে সকালের পত্রিকা। এই ভাই অবস্থা, যার স্বার্থ সে দেখে। বিপদে পড়লে বোঝা যায় কে দোস্ত আর কে হলো দুশ্মন। তো যাই হোক, বাদ দেই, আল্লাহ বাঁচাবে, বুঝছেন। উপরে তো এক আল্লাহ আছে, বুঝছেন। এখন ইরান আমাদের রাশিয়া না আসুক ইরানকে বাঁচাতে, বা চীন না আসুক ইরানকে বাঁচাতে, কিন্তু উপরে তো এক আল্লাহ আছে। তো দেখা যায় কি হয়। তো এখন মনে করেন চারদিক দিয়ে যখন বিরাট বিপদের ভিতরে আছে আমাদের ইরান, তখন বাধ্য হয়ে তাকে তো কিছু না কিছু করতেই হবে। এখন ইরানের কাছে আছে একমাত্র মহা ঔষধ, বুঝছেন, এই ট্রিটমেন্টে ইসরায়েলকে ট্রিট করতে পারে, বুঝছেন। একমাত্র মহা ঔষধ এই মুহূর্তে হলো, আপনারা শুনছেন না, হরমুজ প্রণালী।
হরমুজের নাম শুনে আবার খরমুজের নাম মনে পড়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বাংলাদেশে একটা ছোটোবেলা ফল খাইছিলাম, নাম ছিল খরমুজ, বুঝছেন? আসলেই খাইছিলাম ছোটোবেলা খরমুজ, নামটা উচ্চারণ আমার ভুল হতে পারে, কিন্তু সেই খরমুজ গত 20-30 বছর আমি কোথাও দেখিনি। ইউরোপ আমেরিকাতে তো আমি খরমুজ দেখিনি, আর খরমুজের দ্বারা কী নামে চিনে তা আমি জানি না। তো এখন এই হরমুজের ভিডিও করতে, ওই হরমুজ প্রণালী, তো হরমুজ প্রণালীর ভিডিও করতে এইসব বাংলাদেশে হচ্ছে খরমুজ ফলটার নাম মনে পড়ে গেছে। তো আপনারা যারা ভাই বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন একটু বললেন তো ভাই, ভুল হয়ে গেছি, খরমুজটা দেখতে কেমন, এখনও বাংলাদেশে আপনারা খান কিনা? আমি তো পোলাপান বয়সে খাইছিলাম ওগুলি, বুঝছেন? এখনও বাংলাদেশে আছে না, কেমন দাম টাম কেমন একটুখানি জানেন এই যে খরমুজের? তো এখন এই খরমুজ প্রণালী তো বলেন, ইংলিশে বলে স্ট্রেইট অফ হরমুজ, ইংলিশে বলে কি স্ট্রেইট অফ হরমুজ। এই যেখানে লেখা আছে, দ্য স্ট্রেইট অফ হরমুজ ইজ এ ন্যারো চ্যানেল অ্যাপ্রক্সিমেটলি 30 miles ওয়াইড অ্যাট দ্য ন্যারোস্ট পয়েন্ট বিটুইন দ্য ওমান অ্যান্ড দ্য ইরান, বিটুইন দ্য ওমান অ্যান্ড দ্য ইরান। এখানে যদি ম্যাপটা আমি আপনাদেরকে একটু দেখাই, ম্যাপটা দেখলে বুঝতে পারবেন। এই হলো আপনার স্ট্রেইট অফ হরমুজ, যেটা হলো হরমুজ প্রণালী। এখন এইটা হলো ওমানের, এটা হলো ওমানের অংশ, আর এই যে নীল যে অংশটা দেখতে পাচ্ছেন এটা তো সাগর, সাগরের ওই পারে হইল ইরান। এর মধ্যে রয়েছে মোট 8টা দ্বীপ। এই হরমুজ স্ট্রেটে রয়েছে মোট 8টা দ্বীপ। এই 8টা দ্বীপের পাশ দিয়ে এই ইন্টারন্যাশনাল যে ওয়াটারওয়েজ রয়েছে, বুঝছেন? এই ওয়াটারওয়েজ দিয়ে যে বিভিন্ন ওয়াইল্ড শিপিং কোম্পানি, ওয়াইল্ড শিপগুলো রয়েছে, সেগুলো এখান দিয়ে কী করে, এখান দিয়ে পার হয়ে যায়, বুঝছেন? এখান দিয়ে তারা কী হয়, এখান দিয়ে যাতায়াত করে। এখন এই 8টা দ্বীপের ভিতরে 7টা দ্বীপ হলো কার দখলে? ইরানের দখলে। 8টা দ্বীপের ভিতরে 7টা দ্বীপ হলো ইরানের দখলে। এবং আপনারা জানেন এই ধরনের বড় বড় শিপ যখন এই ধরনের ওয়াটারওয়েজ দিয়ে পাস করে, তখন তাদেরকে মানে খুব ডিপ ওয়াটার লেভেল প্রয়োজন হয়, অর্থাৎ অত্যন্ত গভীর ওয়াটার প্রয়োজন হয়, যাতে শিপগুলো কোনো জায়গায় বাধাগ্রস্ত না হয়, নিরাপদে পৌঁছে যেতে পারে। এবং এটা যদি করতে হয় তাহলে এই যে 7টা দ্বীপ আছে ইরানের, এর ভিতর দিয়েই তাকে যেতে হবে। এখন এগুলো তো পুরোপুরি নিয়ন্ত্রণ হলো কার হাতে? ইরানের হাতে। এখন ইরানকে আপনারা ভাতে মারবেন, ইরানকে আপনারা কারেন্টে মারবেন, ইরানকে আপনারা পানিতে মারবেন, ইরানকে আপনারা ওই অর্থনীতিতে মারবেন, স্যাংশন দিয়ে রাখছেন না, নানান ভেজালের ভিতরে আছে। তারপরে ইরানকে আপনারা তেলে মারবেন, মানে ইরানের অনেক তেল আছে, তেল তো বেচতে পারতেছেন। এখন অতিরিক্ত তেল নিয়ে ইরানও বিরাট বিপদে আছে, ব্ল্যাক মার্কেটে বেচা ছাড়া কোনো উপায় নেই। এইগুলি করে আসতেছে ইরান দীর্ঘদিন, বাঁচার জন্য যা যা করা দরকার ইরান এতদিন তাই করে আসছে। এখন ইরানকে এইভাবে মারতে মারতে ইরান তো ভাই আর তো বাঁচার উপায় নেই। এখন ইরানকে বাধ্য হয়ে যেটা করতে হবে, স্টেট অফ হরমুজ যে হরমুজ প্রণালী যেটা আছে, স্টেট অফ হরমুজ, সেটা একটা ব্লকেজ করে দেওয়া। হরমুজ, এই হরমুজ স্টেট অফ হরমুজে, হরমুজ প্রণালী থেকে হরমুজে গিয়ে একটা কী করা, ব্লকেজ করে দেওয়া। তো এখন হরমুজে যদি ব্লকেজ করে কি হলো, এই হরমুজে যদি ব্লকেজ করে তাহলে যে ইন্টারন্যাশনাল শিপিং লাইনগুলো আছে তারা তো এখান থেকে পাস করতে পারবে না, কারণ এটা যেতে হয় কার টেরিটরির উপর দিয়ে? ইরানের টেরিটরির উপর দিয়ে। ওই যে দেখা যাচ্ছে পাশে এলো ইরান, এটি ইরান, এটা সামান্য একটা অংশ পড়ছিল ওমানে। তো এখন ইরানের টেরিটরির উপর দিয়ে যেতে হলে এখন ইরানের যে 7টা দ্বীপ আছে, সেখানে এই 7টা দ্বীপের ভিতরে তেহরানের ইরান সরকারের হলো মিলিটারি প্রেজেন্স রয়েছে। সেখানে সেখানে কী রয়েছে? মিলিটারি প্রেজেন্স রয়েছে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে। আপনারা জানেন ইরান ড্রোনে খুব বিখ্যাত। ইরান যত যাই করুক, ইরানকে ভাতে মারেন আর যাই মারেন, ঠিক আছে, ইরান মরার মানে শেষ হয়ে গেলেও কিন্তু সারা বিশ্ব অন্তত এক নামে বলবে যে ইরানের আর যা কিছু ছিল না ছিল, কিন্তু ইরানের যে ক্ষেপণাস্ত্র বা মিসাইলগুলো রয়েছে, সুপারসনিক যে মিসাইলগুলো রয়েছে, এবং ইরানের ড্রোন কিন্তু সারা বিশ্বে বিখ্যাত, ইরানের ড্রোন কিন্তু সারা বিশ্বে বিখ্যাত। তো এখন তাদের যে মিলিটারি প্রেজেন্স, ইরানের যে মিলিটারি প্রেজেন্স এই দ্বীপগুলোর ভিতরে রয়েছে। এখন আপনি ইরানের অনুমতি ছাড়া আপনি তো এই দ্বীপ দিয়ে এই যে শিপিং লাইনের যে জাহাজগুলো আছে, ওয়াইল্ড ভ্যাসেলগুলো আছে, এগুলো তো পাস করতে পারবে না। যদি পাস করতে চাই তাহলে কী হবে? আপনি তো ইরানের একেবারে প্যাটের ভিতর দিয়ে যাইতেছেন। আর ইরান তার প্রতিশোধ নেওয়ার জন্য কী করবে? যদি ব্লকেজ দিয়ে রাখে এবং ব্লকেজের কথা যদি না শুনেন, তারপর আপনাদের ওয়াইল্ড ভ্যাসেলগুলো যদি দিতে যেতে চায়, তো স্বাভাবিকভাবে ইরান অ্যাটাক করবে। এবং ইরানের যে নৌবাহিনীর যে বড় বড় জাহাজ আছে, সেগুলো এখানে প্রেজেন্স ঘোরাঘুরি করতেছে, সেগুলো এখানে প্রেজেন্স ঘোরাঘুরি করতেছে। এখন যদি খোদা না করুক, আমি আসলে এগুলো তো পলিটিক্সের সব ব্যাপার, কোন দেশ কী করবে, কখন কোন সিদ্ধান্ত নেবে, এটা সিচুয়েশন বলে দেবে, আমি তো জানি না। তবে যা অনুমান করতেছে, এখন ইরানকে যদি সব দিক দিয়ে আপনারা মারেন, সব দিক দিয়ে মারেন, এই বেচারা তো কোনো উপায় থাকবে না। তো একমাত্র তার এই প্রতিশোধ নেওয়ার জন্য এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কেউ তো ইরানকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি, বুঝছেন? ইরানকে বাঁচানোর জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কেউ এগিয়ে আসেনি। শেষমেশ ছিল
চায়না এই পর্যন্ত স্টেট কার্ড কিছু বলেনি, কিন্তু রাশি স্টেট কার্ড আজকে সকালে বলে দিয়েছে ভাই তোমাদের সাথে আমি নেই, আমি নিরপেক্ষ। স্টেট কার্ড বলে দিছে, যেখানে আমার 2-4 লাখ রাশিয়ান আছে যারা ইসরায়েলে থাকে, আমি যদি তোমার বোম টোম দিয়ে সাহায্য করি, বর্ণকচু দিয়ে সাহায্য করি, তুমি এই বোম আমার দেশের জনগণকে মারবা গিয়া, কোথায় মারবা গিয়া? ইসরায়েলে গিয়া মারবা। তো স্টেট কার্ড সে হাত উপরে তুলে দিছে, বুঝছেন? আর বলার কোনো ভাষা নেই। বাকিটা কমেন্ট আপনারা জানেন কে দোস্ত আর কে দুশ্মন, বুঝছেন? বাকিটা আপনারা কমেন্টে জানেন। এই হইল পুরো কাহিনী। তো এখন যদি প্রতিশোধ নিতে গিয়ে যদি ইরান যদি স্ট্রেট অফ হরমুজে গিয়ে এভাবে ব্লকেজ দেয়, তাহলে সারা দুনিয়ার যে অয়েল কনজাম্পশন আছে, সারা দুনিয়ার যে অয়েল কনজাম্পশন আছে তার 100 ভাগের 20 ভাগ, 20% আউট অফ 100%, 20% out of 100% pass through this Strait of Hormuz। এই স্ট্রেট অফ হরমুজের ভিতর দিয়ে কি যায়? তাহলে এখন বুঝতে পারছেন সারা দুনিয়ার অর্থনীতিতে কত বড় ইম্পর্টেন্ট একটা রোল করে এলো এই স্ট্রেট অফ হরমুজ, যেটা কিনা ইরানের অধীনে। এখন যদি ইরান এটা বন্ধ করে দেয়, ভাতে মরবে কে কে বলেন? বলতে পারবেন তো একটা দেশের নাম? পারবেন তো? আমি আপনারা তো ভিডিও দেখেন, যেদিন জিওগ্রাফির ম্যাপটা ফুলে টুলে দেখেন কোন দেশের পাশে কোন দেশ, কোন সাগরের পাশে কোনটা, কিন্তু কুলেন করে দিন, মনে হয় না। তো যাই হোক, সবচেয়ে বড় ভাতে মরবে হলো চীন, তারপরে ভাতে মরবে হলো ভারত। কেমনে ভাতে মরবে? কারণ এখান দিয়ে যদি জাহাজ নিরাপদে না যেতে পারে বা তারা যদি ব্লকেজ দিয়ে স্টপ করে দেয়, তাহলে তো এই তেল আসতে পারবে না। পার্সিয়ান এই এশিয়া থেকে, এই যে পার্সিয়ান গালফ থেকে আপনার মনে করেন এই যে ভারত মহাসাগর, এগুলো পাশেই আছে হলো ভারত মহাসাগর, বুঝছেন? এই যে পার্সিয়ান গালফের যত দেশ, এই যে বাহরাইন বলেন, কাতার বলেন, ইউনাইটেড আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, ইভেন সৌদি আরবও বলেন, ওইখানে এই দেশ সবার তেল এশিয়া মহাদেশে ঢুকাইতে হলে এই হরমুজ স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে তারপরে আপনাদেরকে তেল নিয়ে যেতে হয়। তাহলে এখন এইগুলো সবই তেল উৎপাদনকারী দেশ, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরান, সবাই, ইরাক সহ, এদের তেল তো আর পার্সিয়ান গালফ দিয়ে তো আপনার ভারত মহাসাগরে যেতে পারতেছে না। তো যার ফলে কি হবে? এই তেলগুলো নিতে হলে অন্য কোনো বিকল্প পথ ব্যবহার করতে হবে, এবং এটার খরচ, এটার ফ্রেট অনেক বেশি পড়ে যাবে। এটা ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক বেড়ে যাবে। এখন একটা ট্রান্সপোর্টেশনের কস্ট, এখন যদি অয়েল ট্রান্সপোর্টেশন কস্টের কারণে যদি অয়েলের দাম রেইজ করে, ভারতে, চায়নায়, ইন্দোনেশিয়া বলেন, তারপরে জাপান বলেন, তারপরে ফিলিপাইন বলেন, বাংলাদেশের মতো দেশ বলেন, পাকিস্তানের যাই বলেন না কেন, ঠিক আছে, এদের সবার মার্কেটে কী হবে? তেলের দাম বেড়ে যাবে। আর আপনারা জানেন কি না জানি না, এখন এই ধরনের একটা এনার্জি, এই ধরনের একটা জ্বালানি, এই ধরনের ফুয়েলের দাম যদি কোনো দেশে বেড়ে যায়, তাহলে সেটা ডাইরেক্ট হিট করে তার কোন দেশ, কিসের উপরে? ইকোনমিক্সের উপরে একেবারে ডাইরেক্ট হিট করে সব কিছু দাম বেড়ে যাবে। এতে ইনফ্লেশনও বেড়ে যাবে, এবং সেই সব দেশ, আশেপাশে যত দেশ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো এখন আমার কথা হলো, হ্যাঁ, এখন ক্ষতি যদি হয় তো কী আর করার? একটা লোকরা আপনারা ভাতে মারবেন, কাপড়ে মারবেন, এই মারবেন, সেই মারবেন, মারতে 1980 সাল থেকে কাহিনী শুরু হয়েছে, 45টা বছর চলতেছে, মারতে তো বেচারা শেষ। আর মরারই বাকি আছে ইরানের, আর মরারই বাকি আছে। আর ইরানের আর কোনো স্যাংশন দেওয়া বাকি নাই, বুঝছেন? ইরানের উপর আর স্যাংশন দেওয়ার কোনো বাকি নাই। আর এই যে মারপিট দেখতেছে না আকাশপথে, এই চলতে থাকবে। এটা কতদিন চল আল্লাহ মাহবুদ জানে, 2 মাস 6 মাস বছর চলতেই থাকবে। এখন আকাশে গিয়া ওই B2 বোম্বার্স আনেন, আর F-35 আনেন, F-15 F-16 আনেন, আকাশে গিয়ে ধুমধাম করে দিকে মরুভূমির উপরে যত বোম টোম মারে, আর যাই করেন না কেন, এগুলো করে জীবনেও কোনো দেশ আজ পর্যন্ত যুদ্ধে জয় করতে পারেনি। তাইলে আর তাদের জন্য গ্রাউন্ড সোলজার থাকতো না। এগুলো করেই যদি যুদ্ধে জয় করা যেত, তাহলে কোনো দেশের আর আর্মি থাকতো না, গ্রাউন্ড সোলজার থাকতো না, বুঝছেন? তাহলে তারা আকাশে গিয়ে মারপিট করে আইসা পড়তো, বুঝছেন? তারপরে ওই 2 দিন পর ঘোষণা করতো আমরা জিতছি। তাহলে ভিয়েতনামে গিয়ে আমেরিকান সোলজাররা মাটিতে নেমে যুদ্ধ করতো না, বা আকাশপথে যুদ্ধ করতো। তাদের তো এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে ছিল, তো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধ করতে গিয়ে গ্রাউন্ডে কেন দরকার ছিল? ভিয়েতনামে তাদেরকে গ্রাউন্ডে নামতে হয়েছে, নর্থ কোরিয়া তো তাদের ওই কোরিয়া ওয়ারে তাদেরকে কি গ্রাউন্ডে নামতে হয়েছে। যে কোনো যুদ্ধে গ্রাউন্ডে নামতেই হবে। গ্রাউন্ডে না নেমা যুদ্ধের ফায়সালা পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত কোনোদিন হয়নি। গ্রাউন্ডে না নেমা যুদ্ধের ফায়সালা পৃথিবীর ইতিহাস হয়নি। তো কাজেই এই যে মনে করেন ইরানের মাটিতে আইসা এই রাশিয়া, তারপর তাদের কামান ট্যাঙ্ক সোলজার দিয়ে ঢুইকা ইরান দখল করবে, বা ইরানের খামেনি সরকারকে আউস্ট করবে, উৎখাত করবে, বা রেজিম চেঞ্জ করবে, যে প্ল্যান নিয়ে, এটা শুনছেন আপনারা পত্রপত্রিকাতে প্রতিদিনই নিউজে যেগুলো বলে, এ হওয়ার না, বুঝছেন? এ হওয়ার না। এই যুদ্ধতে কতদিন চলবে আল্লাহ মাহবুদ ছাড়া কি বলতে পারে? এই যুদ্ধ যে কতদিন চলবে আল্লাহ মাহবুদ ছাড়া বলতে পারে না। এখন নানান কারণে, ফাইন্যান্সিয়াল স্যাংশনের কারণে ইরান অত্যন্ত, তাদের এয়ার ডিফেন্স অত্যন্ত দুর্বল। এটা আমরা আগেই জানতাম,
এবং এটা তো ওপেন সিক্রেট, বুঝছেন, তাদের এয়ার ডিফেন্স দুর্বল, কারণ তারা এইসব মডার্ন টেকনোলজি, ভারী যন্ত্রপাতি, এই ইকুইপমেন্ট যা কিছু আছে, ওয়ারহেড কোত্থেকে কিনবে? পয়সা তো নাই তাদের কাছে, বিনা পয়সা তো কেউ দিবে না রে ভাই, বিনা পয়সা তো কেউ দিবে না। তো যার ফলে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেমস ইজ ভেরি উইক। সো উই নিউ দ্যাট বিফোর, আমি এগুলো আগেই জানতাম রে ভাই। তো এখন গিয়া ওই ইসরায়েল গিয়া ইরানের আকাশে মাইরা টাইরা সারখার করে দিয়া বুম টুম মাইরা একেবারে সারা দুনিয়া শ্রেষ্ঠতা দাবি করছে, দেও করছে। আরে ভাই বুঝলাম তো করছেন, কারণ এয়ার ডিফেন্স তো নাই ইরানের তেমন একটা, তো আপনি তো করবেন না, তো আপনার জানি এইটা নিয়ে তো চাপা মারার কোনো দরকার নাই, ওই যাবেন আপনি যদি কিছু দিয়ে থাকে ওই যান গিয়া অন্য কোনো দেশে গিয়ে মারেন গিয়ে, পরে খবর পেবেন না, বুঝছেন। তা এখন ইসরায়েল যদি মনে করে যে না গ্রাউন্ড ট্রুপ তারা পাঠাবে ইরানে, তাহলে একটা মনে জান নিয়ে ফিরে দেওয়া পারো, আই এম ড্যাম শিওর। ইরানের মাটিতে যদি ইসরায়েল কোনো কারণে গ্রাউন্ড ট্রুপস পাঠায়, একটা সোলজারও জান নিয়ে ফিরে দিতে পারবে না, কারণ ইরানিয়ানরা কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক, বুঝছেন। ইরানিয়ানরা আমাদের বাংলাদেশিদের চাইতে, আমরা বাংলাদেশিরা তো দেশপ্রেমিক শুধু ফেসবুক আর ইউটিউবে, কথা সত্যি, আমাদের বাংলাদেশিরা হলো দেশপ্রেমিক হলো ফেসবুক আর ইউটিউবে, ইরানিয়ানরা দেশপ্রেমিক, অনেক দেশপ্রেমিক, বুঝছেন, কঠিন দেশপ্রেমিক। তুই যে ইরানের মাটিতে যদি ইসরায়েলি ট্রুপস আসে, একটা জানলা ফিরে যেতে পারবে না। ইরান যে কত খাতারনাক তখন বুঝাইব, ইরান যে কত খাতারনাক তখন তারা হারে হারে বুঝবে, বুঝছেন। এই হলো ইরান। তা এখন যুদ্ধ শুরু হয়েছে প্রায়, আজকে যখন ভিডিওটা করছি এই মুহূর্তে 12 দিন হয়ে গেছে, যুদ্ধটা শুরু হয়েছে অলরেডি 12 দিন হয়ে গেছে। তা এখন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এই যুদ্ধে কে হারবে কে জিতবে। এখন ওই আপনারা ফুরদু যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, নাতানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, ইস্পাহানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, এগুলি ফালাটালা দিয়ে আপনারা যুদ্ধে জয় করবেন, এগুলি শিখে, এগুলো কোনো পত্রপত্রিকা কোনো জায়গায় নিজে বলেনি যে ইসরায়েল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড, ইসরায়েল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড, নোবডি সেড দ্যাট। এটা দেখেন কি বলেনি, বুঝছেন। এই আকাশপথে ঘুমধাম ঘুমটুম পেলা এগুলো হয় না, গ্রাউন্ড ট্রুপ পাঠাইতে পারে, গ্রাউন্ড ট্রুপ পাঠাবেন খায়েন মায়ের গিয়া ইরানিয়ানদের সাথে, ইরানিয়ানদের সাথে, ইরানের মাটি থেকে ইরানিদের সাথে ফাইট করা। আমার বিশ্বাস, ভিডিওটার নিচে আপনারা কমেন্ট করবেন, একটা জানলে ফিরে দিতে পারবে না যদি কোনো কারণে ইসরায়েল তার ট্রুপস পাঠায় সেখানে।